আলাইকুম। আমরা আ প্রাণী জগতের ২ টো পর্ব পড়ে ফেলেছি। ১ম পর্ব ছিল নিডারিয়া, ২য় পর্ব ছিল ১ম পর্ব ছিল পরিফেরা, ২য় পর্ব ছিল নিডারিয়া। আজকে আমরা প্রাণী জগতের ৩য় পর্বটা সম্পর্কে পড়ব। ৩য় পর্বটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। আ এই পর্ব থেকে আমাদের মোটামুটি বলা যায় যে কৃমি অর্থাৎ যাদের দেহ কিউটিকলে আবৃত আ এদের শুরু হলো আরকি। আমরা ৩ টা পর্ব পাবো যাদের হচ্ছে ত্বক এরকম উপরের ত্বকটা দেখলে তেলতেলে মনে হয়। আচ্ছা নরমালি আইকিউ যদি বলি তাহলে তোমরা আইকিউ টেস্ট একটা হতে পারে। তোমরা যদি জিজ্ঞেস করা হয় তোমাদেরকে যে কোন ৩ টার কথা মানে পর্ব এখানে ৩ টা যদিও আসলে ৩ টা বলা উচিত না। অনেকগুলোই বলা সম্ভব, অনেকগুলো প্রাণী বলা সম্ভব। তবে যদি বলতে হয় এরকম যে কোন ৩ টা পর্বের প্রাণীদের দেহ কিউটিকলে আবৃত তাহলে তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবা। কৃমি জাতীয় দুটো রয়েছে। কারণ খুব খেয়াল করতে হবে যাদের বাইরের ত্বক তেলতেলে আবরণে আবৃত। মানে একেবারে দেখলেই মনে হবে যে একটা তৈলাক্ত, তৈলাক্ত আবরণ, তেলতেলে একটা অবস্থা। যেমন ধরো আমাদের এই এখন যেটা পড়বো প্লাটিহেলমিনথেস বা চ্যাপ্টা কৃমি। এরপরে রয়েছে আমাদের নেমাটোডা বা গোল কৃমি। আরেকটা রয়েছে কোনটা? যে কেঁচো এবং জোঁক যে পর্বের অন্তর্গত মানে হচ্ছে অ্যানেলিডা। তো অ্যানেলিডা এবং হচ্ছে প্লাটিহেলমিনথেস আর নেমাটোডা এই ৩ টা হচ্ছে আমাদের দেখা যাবে যে ৩ টার দেহত্বক হচ্ছে কিউটিকলে আবৃত থাকে। আচ্ছা। তো আমরা প্লাটিহেলমিনথেস আজকে শুরু করব। এই শব্দটা আসছে হচ্ছে গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ প্লাটিস এবং হচ্ছে হেলমিনথ এই শব্দ দুটোর সমন্বয়ে প্লাটিহেলমিনথেস তৈরি। প্লাটিস শব্দের মানে হচ্ছে চ্যাপ্টা। আর হচ্ছে হেলমিনথ, হেলমিনথ মানে হচ্ছে কৃমি। এখন এই পর্বটা আমরা যেভাবে পড়তাম যে ১ম এ সংক্ষিপ্ত পরিচিতি, পরে বলতাম এর শনাক্তকারী বৈশিষ্ট্য। আজকেও ঠিক একইভাবে পড়ব। তো আমরা হচ্ছে আগের আ সংক্ষিপ্ত পরিচিতিটা একটু বলে নেই। আচ্ছা। তবে তোমাদের এইখানে ভিডিওর এই পর্যায়ে আমি একটা কথা বলি সেটা হচ্ছে কিরকম, আমরা যেভাবে এগুলাকে একটা ফরমেটে পড়তাম, আ ঠিক একই ফরমেটে পড়ব। তার পাশাপাশি তোমাদের পড়াশোনার সুবিধা করার জন্যে আমরা আরো একটা কৌশল তোমাদেরকে দিব। সেটা হচ্ছে গিয়ে একটা গল্প। একটা সুন্দর একটা গল্প রয়েছে এই প্রাণীকুল নিয়ে। আ এই গল্পটা আমি তৈরি করেছিলাম এইখান থেকে ৪ টা পর্বের প্রাণীদের প্রতি খেয়াল রেখে। সেটা ছিল আমাদের পরিফেরা, নিডারিয়া এবং সাথে হচ্ছে আর্থ্রোপোডা এবং একাইনোডার্মাটা। এই ৪ টা পর্বের উপর লক্ষ্য রেখে আমাদের একটা গল্প তৈরি করা। ওই গল্পটা আমরা দিব। ওই ৪ টা পর্ব পুরোপুরি হয়ে গেলে ওই গল্পটা থেকে তোমরা খুব ভালো করে মনে রাখতে পারবে। আচ্ছা, পাশাপাশি আমরা এই কৃমি জাতীয় যেগুলো রয়েছে এগুলো নিয়ে একটা গল্প তৈরি করব এবং সেই গল্পটাও তোমাদেরকে আমরা দিয়ে দিব। এবং এদেরও খুবই মজার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা সংক্ষিপ্ত পরিচিতি বলি প্লাটিহেলমিনথেসের। প্লাটিহেলমিনথেসের সংক্ষিপ্ত পরিচিতি বলতে একেবারে খুবই অল্প। মানে এরা হচ্ছে আ মানে একেবারে নামই চ্যাপ্টাকিনি। কাজেই এদের দেহ হচ্ছে পাতার মতো। অর্থাৎ পৃষ্ঠীয় এবং অঙ্কীয়ভাবে পৃষ্ঠ মানে হচ্ছে জাস্ট আমি যদি হাতটা এভাবে ধরি তাহলে বুঝতে পারবা। হাতের এই দিকটা হচ্ছে পিঠ এবং এই দিকটা হচ্ছে তার নিচের দিক। এটা কেন বলি অঙ্কীয় তল। ২ টা তল যদি বলা হয় তাহলে এটা হচ্ছে পৃষ্ঠতল, এটা হচ্ছে অঙ্কীয়। অঙ্কীয় মানে হচ্ছে নিচের দিক বা পেটের দিক। কথা বুঝতে পারলা? তো এটা হচ্ছে পৃষ্ঠতল, এটা হচ্ছে অঙ্কীয় তল। তো এরকমভাবে এদের দেহটা চাপা থাকে। অর্থাৎ পৃষ্ঠীয় এবং অঙ্কীয় দিকে চ্যাপ্টা। ঠিক আছে? পাতার মতো। জাস্ট লাইক অর্থাৎ এদের পুরুত্ব কম। ঠিক আছে? এজন্য এটাকে বলা হয় চ্যাপ্টা কৃমি অথবা এটা ফিতার মতো লম্বা হয় বিধায় এটাকে ফিতা কৃমিও নামে অভিহিত করা হয়। আচ্ছা, এটা অধিকাংশই পরজীবী। কিছু, কিছু সংখ্যক মুক্তজীবী পাওয়া যায়। এরা সাধারণত মানুষ এবং হচ্ছে অন্যান্য প্রাণীদেহে হচ্ছে এরা অন্তঃপরজীবী হিসেবে বসবাস করে। এসব প্রাণী হচ্ছে পানিতে বা ভেজা মাটিতেও বসবাস করে। তবে আমাদের এদের আণুবীক্ষণিক কিছু প্রাণী রয়েছে এবং পাশাপাশি এরা প্রায় ৩০ মিটার, চিন্তা করতে পারো? ৩০ মিটার পর্যন্ত লম্বা চ্যাপ্টা কৃমি, এর কথাও আমরা জানতে পেরেছি বর্তমানে। আচ্ছা, তো আমরা এখন যাই হচ্ছে এর শনাক্তকারী বৈশিষ্ট্যে। শনাক্তকারী বৈশিষ্ট্যটাই ইম্পোর্টেন্ট। শনাক্তকারী বৈশিষ্ট্য পড়ার জন্যে আমরা যে ফরম্যাটটা পড়েছিলাম সেটা আবার একটু বলে নিই। ১ম দিকে ছিল ৪ টা ভিত্তি। ৪ টা ভিত্তির শুরুতেই কি ছিল? আমাদের শুরুতেই ছিল হচ্ছে এদের আ সংগঠন মাত্রা। ২য় ভিত্তি ছিল ভ্রূণের স্তর। ৩য় প্রতিসাম্যতা। ৪ সিলোম আছে কি নেই। এই ৪ টা ভিত্তি সম্পর্কে বলবো। তারপরে বলবো হচ্ছে এর সং সরি বলবো সংবহন তন্ত্র। অর্থাৎ এর রক্ত সংবহন তন্ত্র বা অন্য কোনো সংবহন তন্ত্র রয়েছে কিনা।
আচ্ছা, পাশাপাশি বলব হচ্ছে ৩ টা তন্ত্র সম্পর্কে। একটা হচ্ছে পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র এবং রেচনতন্ত্র। আচ্ছা, এরপরে বলব এর বিশেষ বৈশিষ্ট্য অথবা বলতে পারো এর অনন্য বৈশিষ্ট্য। সবশেষে হচ্ছে আমাদের লার্ভা দশা এবং উদাহরণ। আচ্ছা, এর মাধ্যমে আমরা শেষ করব। তো আমরা শুরু করি। ১ম এই আসি হচ্ছে এর সংগঠন মাত্রা। যেহেতু এটা প্রাণী জগতের ৩য় পর্ব, কাজেই সংগঠন মাত্রাটা একটু উন্নত হবে। আমরা আগের ১ম ২ পর্বে সংগঠন মাত্রার ১ম ২ টা বলেছিলাম। কোষীয় মাত্রার এবং কোষ টিস্যু মাত্রার। এই ২ টা ১ম পর্বে গেল কোষীয় মাত্রা, ২য় পর্বে গেল কোষ টিস্যু মাত্রা, ৩য় পর্বে আসবে টিস্যু অঙ্গ। তাহলে টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী হচ্ছে এরা। আবার ৪র্থ পর্বে গেলে তখন আসবে অঙ্গতন্ত্র। এরপর থেকে সবাই অঙ্গতন্ত্র মাত্রার। আশা করি এখন বলতে, বলতে তোমরা বুঝে ফেলেছ। তাহলে এটা ৩য়, কাজেই এটা হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার। আচ্ছা, তারপরে আমরা আসি এর ভ্রূণ স্তর। এর ভ্রূণ স্তর হচ্ছে এরা ত্রিস্তরী। কারণ এরা পর্ব ৩, কাজে এরা ত্রিস্তরী। পর্ব ২ ছিল দ্বিস্তরী। আচ্ছা, তো এরা হচ্ছে ত্রিস্তরী। এরপর আসি আমরা এর প্রতিসাম্যতায়। এর প্রতিসাম্যতায় দেখবা হচ্ছে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। কারণ ওই যে বললাম দেহ এরকম হচ্ছে চ্যাপ্টা। এটা হচ্ছে পেটের দিক, এটা হচ্ছে পিঠের দিক। এরকম পৃষ্ঠীয় অঙ্কীয়ভাবে চ্যাপ্টা থাকে এভাবে করে দেখতে। তো এর মাঝখান থেকে কেটে ফেললেই তো হয়ে যায়। তো এটাকে আমরা বলি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ঠিক আছে? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা আমরা এখানে দেখতে পাই। এর সিলোম রয়েছে কি? না, এর সিলোম নেই। আমরা যেটা পড়েছিলাম যে ১, ২, ৩ সিলোমবিহীন, মানে ১ম, ২য় এবং ৩য় পর্বের সিলোম থাকবে না। আচ্ছা, তো আমরা এই ৪ টা ভিত্তি শেষ করে ফেললাম। এরপরে আমরা বলব হচ্ছে এর সংবহন তন্ত্র। এর রক্ত সংবহন তন্ত্র থাকে না। এর রক্ত সংবহন তন্ত্র নেই। রক্ত সংবহন তন্ত্র আরো উন্নত প্রাণীদের ক্ষেত্রে আমরা পাবো। তাহলে রক্ত সংবহন তন্ত্র নেই। এরপরে আমরা আসি এর পরিপাকতন্ত্রে। হ্যাঁ, এর পরিপাকতন্ত্র রয়েছে এবং এর পরিপাকতন্ত্রটা খুবই চমৎকার। এটা হচ্ছে আহ, ওর বলা যায় যে একমাত্র এই পরিপাক নালী ছাড়া আর কোনো নালী নেই। হ্যাঁ, ওর পরিপাকতন্ত্র রয়েছে। এছাড়া আর কোনো গহ্বর তার থাকে না। ঠিক আছে? ওই একটা থাকে পৌষ্টিক নালী আর থাকে দেহ প্রাচীর। আর এর মাঝখানে মেজেনকাইম মানে মধ্যস্তর বলে। সেই মেজেনকাইম স্তরে পূর্ণ থাকে। কোনো আলাদা গহ্বর থাকে না। কাজেই আমরা যে সিলোম বলছিলাম নেই, সেটাও এখান থেকে পুরোপুরি স্পষ্ট। যে শুধু দেহ প্রাচীর আছে আর পৌষ্টিক নালী রয়েছে। মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই। তাহলে আমরা সংবহনতন্ত্র পেলাম না, পরিপাকতন্ত্র পেলাম। রেচনতন্ত্র কি পাবো? হ্যাঁ, এদের রেচনতন্ত্র রয়েছে। এখন থেকে রেচনতন্ত্র আসবে। এদের রেচনতন্ত্র রয়েছে এবং সেই রেচনতন্ত্রে একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ বৈশিষ্ট্য দেখা যায়। এটা বলা যায় যে এই প্রাণীর একটা মাত্র বৈশিষ্ট্য, যেটা দ্বারা এই প্রাণীটাকে চেনা সম্ভব। মানে এগুলোকে বলা হয় অনন্য বৈশিষ্ট্য। মানে শুধুমাত্র এই প্রাণীতেই এই বৈশিষ্ট্যটা থাকবে। রেচনতন্ত্রে তো অনেক প্রাণীর রয়েছে। কিন্তু এই প্রাণীর এই একটা বৈশিষ্ট্য রেচনতন্ত্রে থাকার কারণে আমরা শুধুমাত্র এই একটা দ্বারাই একে চিনতে পারি। তোমাদের উদ্দীপকগুলোতে শুধু এই একটা কথা দিয়েই তোমাদেরকে ইঙ্গিত দেয়া হবে যে হ্যাঁ, এটা প্লাটিহেলমিনথেস। সেটি কোনটি? এদের রেচনতন্ত্রে শিখাকোষ রয়েছে। শিখাকোষ কিরকম? ঠিক তোমরা সাইডে দেখতে পাবা। শিখার মতো ওঠে। মানে আগুনের যেরকম ফ্লেম, ঠিক ওরকম ভাবে শিখা, আগুনের অগ্নিশিখার মতো ওঠে। এজন্য এদের রেচনতন্ত্রে ওই কোষটাকে আমরা বলি শিখাকোষ। তো এদের রেচনতন্ত্রে শিখাকোষ থাকে। আচ্ছা। তারপরে বলব কি? আ এরপরে আমরা আসি এদের হচ্ছে বিশেষ কিছু বৈশিষ্ট্য। তো বিশেষ বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে শুনো। বিশেষ বৈশিষ্ট্য আমরা শুরু করব হচ্ছে এদের দেহ দিয়ে। এদের দেহ হচ্ছে একটা পাতলা কিউটিকলে আবৃত। ঠিক আছে? কিউটিকলটা কিরকম? এটা একটা তেলতেলা আবরণ। আমরা গাছের পাতা দেখেছি না? গাছের পাতার উপরিপাশ একেবারে তেলতেলা আবরণ না? আর নিচের পাতাটা আমরা একটু খসখসে থাকে। এই যে উপরের তেলতেলে আবরণ, এটাই হচ্ছে কিউটিকলের আবরণ। এই আবরণটাই এই কৃমিদের থাকে, কেঁচোর থাকে, জোঁকের থাকে। তাহলে এদের দেহ কিউটিকলে আবৃত, দেহ নরম। ঠিক আছে? এবং এটা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসম, সেটা আমরা আগেই বলেছি। আরেকটা কথা হলো দেহ পৃষ্ঠীয় অঙ্কিভাবে চাপা। এগুলো আমরা আগেই বলে ফেলেছি। কাজে এগুলা বিশেষ বৈশিষ্ট্যের ভেতরে না বলতেও পারো, অসুবিধা নেই। এগুলো হয়ে গেছে। আর কি বলবো আমরা? এদের হচ্ছে মুখের দিকে চোষক বা হুক থাকে। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা কথা। এদের চোষক অথবা হুক অথবা উভয় উপস্থিত থাকে। মানে কারো, কারো ক্ষেত্রে চোষক থাকতে পারে, কারো, কারো ক্ষেত্রে হুক থাকতে পারে। আবার কারো, কারো দেখা যায় দুটোই থাকতে পারে। কাজে এদের চোষক অথবা হুক অথবা উভয়ই উপস্থিত থাকে। আর কি বলবো আমরা? আর বলতে পারো যে এরা হ্যাঁ, যেটা আমরা আগেই বলেছি এরা অধিকাংশই পরজীবী। কিছু, কিছু রয়েছে মুক্তজীবী।
আচ্ছা। আর এদের লিঙ্গ সম্পর্কে বলতে পারো। লিঙ্গ হচ্ছে এরা উভলিঙ্গ। আর তেমন কিছু বলার দরকার নেই। যেহেতু উভলিঙ্গ বলে ফেলেছি কাজেই এদের নিষেক আ এটা অবশ্যই অভ্যন্তরীণ। ঠিক আছে? আর পরিস্ফুটনটা প্রত্যক্ষ বা পরোক্ষ ধরনের। লার্ভা দশা, হ্যাঁ, এদের অনেক প্রাণীতে লার্ভা দশা থাকে। লার্ভা দশাটা তোমরা নতুন বই থেকে দেখে নিবা। আচ্ছা, এদের উদাহরণে আসি আমরা। এদের উদাহরণ খুবই চমৎকার। ২ টা উদাহরণ আমরা খুবই মানে বলে থাকি। একটা হচ্ছে সেই এই যে চ্যাপ্টা কৃমির যে উদাহরণ, আমরা সেটা বলে থাকি হচ্ছে টিনিয়া সোলিয়াম। ঠিক আছে? টিনিয়া সোলিয়ামের এক্সাম্পল আমরা খুবই মানে পরিচিত এক্সাম্পল। টিনিয়া সোলিয়াম দিয়ে অনেক রোগ হয়। ঠিক আছে? এটা অনেক রোগ হয়। টিনিয়া সোলিয়াম আর টিনিয়া স্যাজিনাটা। এই দুটো দ্বারা ২ টা গুরুত্বপূর্ণ রোগ হয়। যা আমাদের মেডিকেলে অনেক ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এই রোগ ২ টা মানুষের শরীরে চলে আসতে পারে। ঠিক আছে? এজন্য আমরা ওই যে শূকরের মাংস খেতে মানা করি। কারণ টিনিয়া সোলিয়াম শূকরের মাংসে থাকে। ঠিক আছে? এজন্য আমরা এটা খেতে অনেক সময় মানা করি। পাশাপাশি আরো অনেক সমস্যা দেখা যায়। যাই হোক ওটা আমরা না বলি। তারপরে আমরা যেটা বলি ফ্যাসিওলা হেপাটিকা। ফ্যাসিওলা হেপাটিকা একটা গুরুত্বপূর্ণ মানে এক্সাম্পল। কারণ এটা হচ্ছে যকৃৎ কৃমি। এটা লিভার বা কলিজাতে এই কৃমিটা থাকে। এছাড়াও রয়েছে আমাদের এখানে অবশ্য নাই ওরকম। তবে তোমরা আ এই ২ টাই মনে রাখো। আরো এক্সাম্পল আছে আমাদের। তোমরা দেখবা তোমাদের বইয়ে রয়েছে আ যাই হোক আর লাগবে না। এই দুটোই এনাফ। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা আজকে এ পর্যন্তই রাখি। আমরা পরের দিন পড়বো হচ্ছে নেমাটোড।